উম, জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো লাস্ট দিন হচ্ছে মডুলেশনটা শেষ করা হয়েছিল আর কি, ডিজিটাল মডুলেশন। আর হচ্ছে আপনাদেরকে ডেটা লিঙ্ক লেয়ারে একটা সার্ভিস পড়ানো হচ্ছিল, মানে 3 ধরনের সার্ভিস এটা প্রোভাইড করে। একটা হচ্ছে আনএকনলেজড কানেকশনলেস সার্ভিস, আরেকটা ছিল অ্যাকনলেজড কানেকশনলেস সার্ভিস, আরেকটা হচ্ছে অ্যাকনলেজড কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। এই 3 ধরনের সার্ভিস ছিল, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে মনে করেন আপনাদের যেটা হচ্ছে যে আমার ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ারের উপরে, বাট নেটওয়ার্ক লেয়ারের নিচে। তো ফিজিক্যাল লেয়ারে কি হয়ে থাকে, যে মডুলেশন হয়ে থাকে। মডুলেশনে মানে মডুলেশন আমার কি করে, যে সবসময় লোয়ার লেভেল লেয়ার গুলা হায়ার লেভেল লেয়ারকে, ইমিডিয়েট হায়ার লেভেল লেয়ারকে সার্ভিস প্রোভাইড করে থাকবে। তো যেমন হচ্ছে ফিজিক্যাল লেয়ার কি করে, যে আমার মডুলেশন করে, সেই সার্ভিসটা প্রোভাইড করে কাকে? ডেটা লিঙ্ক লেয়ারকে। তো যেমন আমার যদি কোনো আমি বিটস ট্রান্সমিট করি, সেটা আগে ফিজিক্যাল লেয়ারে এসে রিসিভ হয়, রিসিভ হয়ে এটা ডিমডুলেশন হয়, এরপরে হচ্ছে ওটা ডেটা লিঙ্ক লেয়ারে যায়, তাই না? তো এখন দেখেন নেটওয়ার্ক লেয়ারে আবার আমার কি করে, ডেটা লিঙ্ক লেয়ার আবার নেটওয়ার্ক লেয়ারকে সার্ভিস প্রোভাইড করে কিরকম, যে আমার এটা হচ্ছে ডেটা ফ্লো কন্ট্রোল করে, আবার এরর ডিটেকশন আর কারেকশন এটা হেল্প করে থাকে। তো এই এরর ডিটেকশন কারেকশন মানে আমার যে একটা সেন্ডার কোনো বিটস যখন ট্রান্সমিট করবে, রিসিভার এন্ডে যখন রিসিভ হবে, রিসিভ হওয়ার পর ডিমডুলেশন হলো ফিজিক্যাল লেয়ারে, এরপরে ডিমডুলেশন হওয়ার পর কি হবে, যে ওইটা ডেটা লিঙ্ক লেয়ারে আসবে। এখন ওই বিটস গুলা যে রিসিভ হলো, ওগুলা কি আহ ওই বিটস গুলা কি আপনার এরর ফ্রি কিনা, এটা কিভাবে বুঝবে? তো সেটার জন্য হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার যে কাজটা করে, যে এরর কন্ট্রোল করে থাকে। তো আমরা ওইটাই দেখবো আজকে। তো এটা হচ্ছে লাস্ট দিন হচ্ছে আমরা দেখাচ্ছিলাম এরকম ডেটা লিঙ্ক লেয়ার কি করে, যখন নেটওয়ার্ক লেয়ারের থেকে প্যাকেট আসে, সেটা হচ্ছে আমার প্যাকেটটাকে একটা হেডার আর ট্রেইলার অ্যাড করে এটাকে ফ্রেমে কনভার্ট করে। তো সেই ফ্রেমটা হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ারে যায়, তারপর ফিজিক্যাল লেয়ারে মডুলেশন হয়। আবার যখন রিসিভার এন্ডে আসে, রিসিভার এন্ডে আসার পর হচ্ছে ফিজিক্যাল লেয়ার আবার ডিমডুলেশন হয়, এরপরে হচ্ছে ওটা আবার ফ্রেমে কনভার্ট হয়। তো এখানে এই জন্য এই ফাংশন গুলাই বলা হচ্ছে যে আমার ডেটা লিঙ্ক লেয়ার কি করে, যে সার্ভিস প্রোভাইড করে ফিজিক্যাল লেয়ারে, মানে ফিজিক্যাল লেয়ার থেকে সার্ভিস নেয়, আর হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ারে সার্ভিস প্রোভাইড করে। আর এটা হচ্ছে ডিলিং উইথ ট্রান্সমিশন এরর, কোনো এরর থাকলে এটা ওইটা ডিল করে থাকে ডেটা লিঙ্ক লেয়ার। আর হচ্ছে আমার ফ্লো অফ ডেটা রেগুলেট করার জন্য হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার হেল্প করে, আর আমার প্যাকেটটাকে ফ্রেমে এনক্যাপসুলেট করে। এগুলো হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ার ফাংশন। আর যেসব সার্ভিস প্রোভাইড করে, এই 3টা সার্ভিস হচ্ছে লাস্ট দিন বলা হয়েছিল, যে আনএকনলেজড কানেকশনলেস, অ্যাকনলেজড কানেকশনলেস, আর হচ্ছে অ্যাকনলেজড কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হয়েছে, মানে সমস্যা কি ছিল, মানে আপনারা কি ডাউট আছে আপনাদের? আচ্ছা, আনএকনলেজড কানেকশনলেস সার্ভিস এটা মানে এটা একটা এক্সাম্পল বলা হয়েছিল ক্লাস, আপনাদের মনে আছে? কেউ রেসপন্ড করেন? শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শুনেছি। আচ্ছা, তো আনএকনলেজড কানেকশনলেস সার্ভিসের একটা এক্সাম্পল লাস্ট দিন বলা হয়েছিল, এটা কি? ম্যাম, আচ্ছা, আরটি, রেডিও, ওয়াকি টকি। ওয়াকি টকি। আচ্ছা, ওয়াকি টকি হতে পারে। আপনার এখানে হচ্ছে আমরা বলতেছি যে এথারনেটের কথা বলছি, যে এথারনেট একটা এক্সাম্পল যেখানে হচ্ছে আপনার কোনো অ্যাকনলেজমেন্ট আসবে না, আপনি জাস্ট সেন্ড করবেন। আর এটা কোনো ডেডিকেটেড প্যাথও নাই, এই জন্য এটাকে কানেকশন লেস বলা হচ্ছে। আর যেহেতু অ্যাকনলেজমেন্ট আসবে না রিসিভার থেকে, এই জন্য এটাকে আনএকনলেজড বলা হচ্ছে।
তো এই নাম দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা কি ধরনের সার্ভিস। আবার অ্যাকনলেজড কানেকশনলেস সার্ভিসের ক্ষেত্রে এটা ওয়াইফাই বলতে পারেন, যে আপনি যদি রিসিভার রিসিভ করে তাহলে মানে একটা অ্যাকনলেজমেন্ট পাবেন এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ফ্রেমিং এ আসি। তো আমাদের যে নেটওয়ার্ক লেয়ার থেকে যে প্যাকেটগুলো আসে, সেই প্যাকেটটা হচ্ছে ফ্রেমে যখন কনভার্ট হয় তখন হচ্ছে তখন 3 ভাবে ফ্রেমিং করা হয়ে থাকে। তো ফ্রেমিংটা মেইনলি করা হয় 3 ভাবে, যে টাইপস গুলো হচ্ছে এরকম: বাইট কাউন্ট, ফ্ল্যাগ বাইটস উইথ বাইট স্টাফিং, ফ্ল্যাগ বিটস উইথ বিট স্টাফিং। তো এখানে যে এটাই বলা হয়েছে যে দেখেন, টু প্রোভাইড সার্ভিস টু দ্য নেটওয়ার্ক লেয়ার, দ্য ডেটা লিঙ্ক লেয়ার মাস্ট ইউজ দ্য সার্ভিস প্রোভাইডেড টু ইট বাই দ্য ফিজিক্যাল লেয়ার। হাউএভার, the bit stream received by the data link layer is not guaranteed to be error-free. The usual approach is for the data link layer to break up the bit stream into discrete frames. Compute a short token called a checksum for each frame and include the checksum in the frame when it is transmitted. মানে এখানে বলা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক লেয়ারে এটা কিভাবে সার্ভিস প্রোভাইড করে থাকে, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে যে প্যাকেটটা আসবে সেটাকে এটা ডিসক্রিট ফ্রেমস মানে হচ্ছে আপনার একটা হোল ডিজিট নাম্বার অফ ফ্রেমে আমার কনভার্ট করবে। মনে করেন যে প্যাকেটগুলোকে বিভিন্ন ফ্রেমে মানে ফ্রেমে ভেঙে নিবে। তারপরে কি করবে, ফ্রেম গুলার সাথে প্রত্যেকটা ফ্রেমে একটা চেকসাম অ্যাড করবে। এই চেকসামটা কি করবে, আমার রিসিভার মানে এই চেকসামটা ওই ফ্রেমের সাথে ইনক্লুড করে তখন এটা ট্রান্সমিট করবে। আবার কি বলছে যে when a frame arrives at the destination, the checksum is recomputed. আবার যখন রিসিভারে আসবে, চেকসামটা আবার রিকম্পিউট করা হবে। যদি দেখা যায় যে if the newly computed checksum is different from the one contained in the frame, মানে আমার যে নিউলি কম্পিউটেড চেকসাম আমি হচ্ছে কি করব, আমি যে ফ্রেমটা পাঠাবো ওইখান থেকে ক্যালকুলেট করে একটা চেকসাম আনবো, সেই চেকসামটা আমি ওইটার সাথে অ্যাড করে দিব। এরপরে আমি যখন এটা ট্রান্সমিট করার পর রিসিভার এন্ডে আবারও ওই ফ্রেমগুলোর সাথে ক্যালকুলেট করে, মানে সেম অ্যালগোরিদম ইউজ করে ফ্রেমগুলোর সাথে ক্যালকুলেট করে আমি যদি দেখি আমার ক্যালকুলেটেড চেকসাম আর রিসিভ চেকসাম যদি সেম থাকে, তার মানে কি এরর আছে? মানে এরর কি থাকবে তাহলে? তার মানে এরর নাই। বাট যদি দেখা যায় যে আমার নিউলি কম্পিউটেড চেকসাম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান কন্টেন্ট ইন দ্য ফ্রেম, আমার ফ্রেমে যে চেকসামটা আছে আর নিউলি কম্পিউটেড চেকসাম যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে কি বলা যায় যে আমার ওর মধ্যে এরর আছে, তাই না? তখন কি করবে, ও ডেটাকে ডিসকার্ড করে দিবে। যেখানে বলছে দ্য ডেটা লিঙ্ক লেয়ার নোজ দ্যাট an error has occurred and takes steps to deal with it. হয়তো ডিসকার্ড করবে বা এরর কন্ট্রোল করবে, মানে এরর কারেক্ট করবে, বা কোনোভাবে হচ্ছে ওই এরর মানে হয়তো ডিটেক্ট করবে আইদার, না হলে হচ্ছে ওইটা এররটাকে কারেক্ট করবে। তো এটাই হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ারে হয়ে থাকে। তো ফ্রেমিং এর মাধ্যমে এই কাজটা করা হয়ে থাকে। তো ফ্রেমিং হচ্ছে মেইনলি 3 ধরনের, এখানে দেখানো হচ্ছে: বাইট কাউন্ট, ফ্ল্যাগ বাইটস উইথ বাইট স্টাফিং, আর হচ্ছে ফ্ল্যাগ বিটস উইথ বিট স্টাফিং। আচ্ছা, এখানে আরেকটা বলছে যে হ্যাজ ফোর মেথডস, ফিজিক্যাল লেয়ার, কোডিং ভায়োলেশন। তো এখানে এই 3টাই দেখানো হবে আপনাদের ক্লাসে। আচ্ছা দেখেন, প্রথমে বাইট কাউন্ট এটা দেখাই। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন ফ্রেমিংটা কি মেইনলি? দেখেন, আপনারা এই অ্যালগোরিদম গুলো দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, বাইট কাউন্টে কি হচ্ছে দেখেন, আমি একটু ক্লাস লেকচার এখানে দেখাই। বাইট কাউন্ট বলতে এখানে আমরা তো জানি 1 বাইট হচ্ছে 8 বিটস। তো আমার মনে করেন এখানে 5টা বাইট আছে না, A C D B D P Q, এই 5টা বাইট। এখন বাইট কাউন্টে যেটা করা হবে, এই বাইট গুলাকে ভাগ করে নিবে এক একটা ফ্রেম, এবং প্রত্যেকটা ফ্রেমের সামনে একটা হেডার অ্যাড করবে। হেডারটা হেডারটা কি, মানে মেইনলি হচ্ছে আমার একটা বাইট অ্যাড করবে। ঠিক আছে, প্রত্যেকটা ফ্রেমের সামনে একটা বাইট অ্যাড করবে, এবং ওই বাইটটা হচ্ছে কি করবে, যে টোটাল কয়টা বাইটে ওই ফ্রেমটা কনসিস্ট করে সেটা হচ্ছে আমার মানে ওই বাইটটা ইন্ডিকেট করবে। তার মানে হচ্ছে আমার দেখেন, এখানে আমি যদি A C D P Q কে আমি 3টা ভাগে ভাগ করি, আমি প্রথমে AC কে নিলাম, AC হচ্ছে 2টা বাইট, তার সাথে আমি আরেকটা আমি যখন আরেকটা বাইট অ্যাড করব সামনে, এটাকে মানে তখন হচ্ছে আমি কি করবো, যে যেহেতু 2টা বাইট প্লাস হচ্ছে এই বাইট, নতুন একটা বাইট অ্যাড করলাম, তাহলে টোটাল 3টা বাইট। আবার D কে আলাদা করলাম, D কে আলাদা করে আমি আরেকটা বাইট
করলাম এখানে, সেটা হচ্ছে আমার 2। তাহলে 2 কেন? কারণ হচ্ছে এই ডি সহ এই বাইট ইনক্লুড করলে আমার দুইটা বাইট থাকে। আবার এখানে কি পিকিউর ক্ষেত্রেও আবার পিকিউর সাথে আরো যদি একটা বাইট অ্যাড করি তাহলে হচ্ছে আমার তিনটা তিনটা বাইট নিয়ে আমার একটা ফ্রেম। তো এইভাবে করে এক একটা ফ্রেম যখন আমি এই অ্যালগোরিদমটা ইউজ করবো তখন কি হবে যে রিসিভার এন্ডে যখন রিসিভ হবে তখন কি হবে, যখন দেখবে যে এখানে প্রথমে 3 আছে, তো প্রথমে 3 থাকলে বুঝে নিবে যে এই 3 মানে হচ্ছে এর পরে আরো দুইটা বাইট থাকবে এই প্রথম ফ্রেমে। এই 3 এর পরে দুইটা বাইট থাকবে। প্রথম ফ্রেমটা হচ্ছে কনসিস্ট অফ 3 বাইট। তো এই 3 থেকে এটা বুঝতে পারবে। আবার যখন সেকেন্ড আবার দেখবে যে এই এটাতে আমার প্রথম ফ্রেমটা শেষ, এরপরে আবার যখন ও দেখবে 2, তার মানে হচ্ছে পরে আরেকটা বাইট আছে, ও বুঝে নেবে যে এর পরে আরেকটা বাইট আছে, তার মানে এই দুইটা বাইট নিয়ে হচ্ছে একটা ফ্রেম। এরপরে আবার 3 দেখবে তখন হচ্ছে এই 3 মানে হচ্ছে এরপরে আরো দুইটা বাইট আছে, তো ওই এই টোটাল তিনটা বাইট মিলে হচ্ছে একটা ফ্রেম। তো এইভাবে হচ্ছে ও মানে ফ্রেম গুলোকে আলাদা করবে রিসিভার এন্ডে। তো এই অ্যালগোরিদম ইউজ করে আমরা ফ্রেমিং করে থাকি। তো এই অ্যালগোরিদম আমাদের কি হচ্ছে দেখেন, আমার বাইটের রেঞ্জটা কতটা, মানে আমার বাইট এখানে আমি যে বাইট গুলা স্টাফ করতেছি এখানে আমি অ্যাড করি, তো এই বাইটের স্টার্টিংটা মানে ভ্যালু কি কখনো 2 এর থেকে কম হবে, মানে 1 হওয়া যাবে? কয়েকজন বলেন। না, 1 হওয়ার কথা না। 1 তো হবে না, কারণ কি যে আমার হচ্ছে পরে যে বাইটটা থাকবে পরে বাইট সহ আমার যখন ইনক্লুড করতে হচ্ছে, মানে আমার 1 কখনো হবে না, 2 থেকে 2 বা 2 এর বড় হবে। এবং আমি যেহেতু বাইট বলছি তার মানে 8 বিট, 8 বিট মানে হচ্ছে আমি 8 বিটকে যদি আমি ডেসিমালে নিই তাহলে আমার কয়টা, মানে 255 পর্যন্ত আমি নিতে পারবো, তাই না? তার মানে আমি ক্যালকুলেট করতে পারবো কি কয়টা পর্যন্ত, 2 থেকে 255 এই কয়টা আমি বাইট একসাথে করতে পারবো, তাই না? বুঝে গেছে? আচ্ছা, আমার যদি এমন হয় মানে আমার 254 বাইট, আমি তার মানে 254 বাইটকে আমি একসাথে করে একটা ফ্রেম করতে পারবো। এরপরে আমার যদি আরেকটা ফ্রেম করা লাগে তা মানে আমার যদি টোটাল 256 ফ্রেম থাকে, মানে 256 বাইট থাকে, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম কত নিতে পারবো, 254 নিয়ে একটা ফ্রেম করতে পারবো, এরপরে আরো দুইটাকে নিয়ে আরেকটা ফ্রেম। বুঝে গেছে? জি মিস। আচ্ছা, ফ্রেমটা এই যে প্রথমে এখানে 3AC এরকমই হইলো কেন? এখানে তো 2A দিয়েও শুরু হইতে পারতো, হ্যাঁ আমি তারপরে জাস্ট 3CD। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে হচ্ছে এখানে দেখানো হচ্ছে এই যে এখানেও দেখেন, এটা জাস্ট একটা এক্সাম্পল, মানে এইভাবে ওরা আর কি ক্যালকুলেট করবে। যেমন এটা যখন ও ট্রান্সমিট করবে এই পুরাটাকে, যখন রিসিভার এটা আসলো প্রথমে দেখলো 5, তার মানে কি হবে যে 5 মানে হচ্ছে 5 সহ পরে আরো 4টা থাকবে, 4টা বাইট মিলে একটা ফ্রেম। ঠিক আছে, তো এখানে 5 মানে এইখান থেকে শুরু হয়ে তারপরে 4 পর্যন্ত আসবে, এটা একটা ফ্রেম। আবার দেখা যাচ্ছে কি এই 5 যখন আবার হচ্ছে তখন এই 5 মিলে মানে এই 9 পর্যন্ত একটা ফ্রেম, 5টা বাইট টোটাল। তারপরে আবার 8 যখন আসছে তখন 8টা বাইট মিলে টোটাল একটা ফ্রেম। আবার 8, তার মানে 8টা বাইট মিলে টোটাল একটা ফ্রেম। এইভাবে যদি রিসিভ হয় তার মানে কোনো এরর নাই। বা যদি রিসিভারে যখন দেখলো যে প্রথমে এখানে এই যে 5টা, এটা 5টা চেঞ্জ হয়ে 7 হয়ে গেছে, তার মানে 7 হয়ে গেলে কি হবে, ও তো তখন ভাবে যে 7টা বাইট মিলে হচ্ছে একটা ফ্রেম। তো যখন 7টা বাইট মিলে একটা ফ্রেম করলো, এরপরে দেখে 1 1 কি কখনো হবে? আমরা তো বলেই দিছি যে 1 দিয়ে হবে না, মানে 2 থেকে স্টার্ট হবে। তার মানে ও বুঝে নিবে যে এখানে একটা ভুল আছে। তো এইভাবেও আর কি ফ্রেমিং করলে তখন হচ্ছে মানে রিসিভার এন্ডে ওইভাবে ও ডিটেক্ট করতে হবে, মানে পারবে যে কয়টা ফ্রেম। তো এটা ছিল হচ্ছে আমার বাইট কাউন্ট। আচ্ছা, এরপরে এরপরে দেখেন বাইট স্টাফিং এ কি হচ্ছে। প্রত্যেকটা বাইট স্টাফিং এ এখানে কি হবে, ফ্ল্যাগ বাইটস উইথ বাইট স্টাফিং। এখানে হচ্ছে আমার ফ্ল্যাগ দিয়ে আমি এক একটা ফ্রেমকে সেপারেট করব। তার মানে আমার ইচ ফ্রেম স্টার্টস এন্ড এন্ডস উইথ আ স্পেশাল বাইট কল ফ্ল্যাগ বাইট। এখানে প্রত্যেকটা ফ্রেম স্টার্ট হবে ফ্ল্যাগ বাইট দিয়ে। ফ্ল্যাগ বাইট হচ্ছে রিসিভার আর সেন্ডার বোথ সাইডে ওরা জেনে নিবে যে ওদের ফ্ল্যাগ বাইট কি। তো যখনই ফ্ল্যাগ বাইটটা দেখবে তখন বুঝে নিবে যে ওর আরেকটা ফ্রেম স্টার্ট হচ্ছে। তো প্রত্যেকটা ফ্রেম স্টার্ট হবে ফ্ল্যাগ বাইট দিয়ে এবং এন্ড হবে ফ্ল্যাগ বাইট দিয়ে। তার মানে হচ্ছে এখন এইটা স্টার্ট হলো ফ্ল্যাগ বাইট দিয়ে, পরে যখন আবারও যখন ও একটা ফ্ল্যাগ দেখলো তার মানে হচ্ছে নেক্সট আরেকটা ফ্রেম স্টার্ট হবে, এরকম আর কি।
তো consecutive flag bytes indicate the end of one frame and the start of the next, এই যে এখানে বলা হয়েছে এটাই। আর if the receiver ever losses synchronization, it can just search for two flag bytes। যদি এরকম হয় যে ও synchronization মানে নষ্ট হয়ে গেছে ওর, তখন কি হবে যে আহ, এটা দুইটা ফ্ল্যাগ বাইটকে খোঁজার চেষ্টা করবে to find the end of the current frame and the start of the next frame। আচ্ছা, এক্ষেত্রে কিরকম প্রবলেমেটিক হয়, যেমন দেখেন আমার ফ্ল্যাগ বাইট তো কোনো একটা ডিজিট দিয়ে মানে আমরা 8টা বিট দিয়ে বুঝাচ্ছি, এবং 8টা বিটের একটা সিকোয়েন্স আছে। তো যদি আমার এরকম হয় যে অরিজিনাল যে বাইটটা এরকম যে এ ফ্ল্যাগ বি, এটা পুরোটাই মিলে একটা অরিজিনাল বাইট, মানে হচ্ছে আমার এরকম আর কি। আমি যদি দেখাই, এটা না, আচ্ছা আমি ধরে নেন যে আমি এখানে আমার এই কয়টা হচ্ছে মেসেজ এ বি সি ডি ই, আমি এইভাবে আর কি রিপ্রেজেন্ট করলাম যে এ কে এইভাবে, বি কে এইভাবে, সি ডি ই। আচ্ছা, ফ্ল্যাগ বাইট হচ্ছে আমার এই যে এটাকে আমি ফ্ল্যাগ বাইট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এটা হচ্ছে এসকেপ। এই দুটো হচ্ছে আমার স্পেশাল ক্যারেক্টার। তো আমার যদি মেসেজটা এমন থাকে যে প্রথমে হচ্ছে মেসেজটা এরকম 10 10 10 10 এ, এরপরে হচ্ছে মেসেজের মধ্যেই আবার এই ফ্ল্যাগের মতো একটা সিকোয়েন্স আছে যেটা হচ্ছে 00 10 10 10 10, এরপরে আবারও এই যে এখানে 8টা ওয়ান আছে, এরকম যদি থাকে তখন আমি আহ তখন যখন রিসিভার এন্ডে দেখবে যে মাঝখানে একটা ফ্ল্যাগ, তার মানে ও কি ভাববে যে এটা আরেকটা ফ্রেম স্টার্ট হয়ে গেছে, কিন্তু আসলে তো না, ওই ফ্রেমের মধ্যেই এই 3টা বাইট, তাই না? তো সেই ক্ষেত্রে এটা কি করবে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে যেটা করা হয় যে আরেকটা স্পেশাল ক্যারেক্টার এসকেপ, এসকেপ হচ্ছে আমার এখানে অ্যাড করে দেওয়া হয়। তার মানে এখানে আমার সবসময় মনে রাখতে হবে যে ফ্ল্যাগ আর মেসেজ যদি মানে সেম হয়ে যায়, সেক্ষেত্রে একটা এসকেপ, একটা আরেকটা ক্যারেক্টার সেটা অ্যাড করে দেওয়া হয় সামনে। যেমন আমার এখানে হচ্ছে এ, আর আমি ধরে নেই যে আমি বি আর আমার ফ্ল্যাগ সেম, তারপরে হচ্ছে সি। এটা যখন ট্রান্সমিট করবে মানে স্টাফিং এর পরে, এটা যদি স্টাফিং এর আগে এরকম থাকে আমার মেসেজ পিটটা, আমি যদি স্টাফিং করি তাহলে কি করবো, আমি একটা এসকেপ দিয়ে দিব। এসকেপটা দিব কোথায়, আমার যেই মেসেজের যে পোর্শনটা ফ্ল্যাগের মতো তার আগে হচ্ছে এসকেপ দিব। তাহলে কি বোঝা যাবে যে আমার হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে আমার পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টারও কনসিডার করবে না, সেটা মেসেজ হিসেবেও কনসিডার করবে। মানে তখন ওই মানে ফ্ল্যাগটাকে ফ্ল্যাগ কনসিডার করবে না, ও মেসেজ কনসিডার করবে। তো তখন হচ্ছে কি হবে, এ এসকেপ বি সি এইভাবে ধরবে, ও ওইটাকে ফ্ল্যাগ ধরবে না। এটা কি বুঝছেন আপনারা? ম্যাম এটা কেন করবে? আচ্ছা, আমি ফ্ল্যাগ বাইটটা কেন দিই ওই একটু বলেন। সামনে পিছে ডিস্টিংগুইশ করার জন্য হ্যাঁ, যে মানে আমার একটা ফ্রেম স্টার্ট হচ্ছে এবং এন্ড হচ্ছে কোথায় সেটা ডিস্টিংগুইশ করার জন্য। তো এখন আমার যদি এমন থাকে যে আমার ফ্রেমের মধ্যে যে মেসেজটা আছে সেই মেসেজের কোনো একটা পার্ট যদি ফ্ল্যাগের মতোই দেখতে হয়, তাহলে আমার আহ যখন রিসিভার এন্ডে আসলো তখন তো ও ভাববে কি যে ওই মেসেজের কোনো একটা পার্ট যখন মানে ফ্ল্যাগের মতো দেখতে, তখন ওইটাকেই ফ্ল্যাগ কনসিডার করবে। কারণ ও তো ফ্ল্যাগ আলাদা, ও মানে আগে থেকে ও জানে ফ্ল্যাগ কি। তো ও যখন ওটাকে ফ্ল্যাগ কনসিডার করবে তার মানে কি ওই যে যে অরিজিনাল যে মেসেজটা সেটাকে ভেঙে ফেলবে না, ভেঙে ও কি করলো, ও জাস্ট কনসিডার করবে এইটুকু মেসেজ। যেমন এখানে যেটা দেওয়া হয়েছে যে এ ফ্ল্যাগ বি, ও যখন এটা পাবে তখন ও কি ভাববে যে এ পর্যন্তই ওর মেসেজ, এরপরে আবার নতুন আরেকটা ফ্রেম স্টার্ট হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু না, এই পুরাটা মিলেই অরিজিনাল বাইট। তো সেই ক্ষেত্রে আমার এই ধরনের এরর বা প্রবলেম, আমার এই ধরনের প্রবলেমটাকে আমরা সলভ করতে গেলে আমরা কি করব, তখন সেটা মানে কি করব সেটা আর কি বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা ওই যে 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 পার্টটা আমার ফ্ল্যাগের মতো দেখতে, সেটার আগে আমরা একটা এসকেপ বাইট দিব, এসকেপ বাইট অ্যাড করে দিব, যাতে আমরা এটা বুঝাই যে না, এর পরে যে পার্টটা যেটা আসছে সেটা হচ্ছে আমার মেসেজ, সেটা কোনো স্পেশাল ক্যারেক্টার না। এবার বুঝছেন? ইয়েস ম্যাম। তো এই জন্য দেখেন আমার বি, আমি ধরে নিচ্ছি যে বি আমার যে বাইটটা ছিল সেটা ফ্ল্যাগের মতো দেখতে। তো যদি এমন কোনো কোনো আমি মেসেজ পাঠাই, তো সেক্ষেত্রে আমার কি হবে যে এর পরে একটা এসকেপ দিবে এবং বি আর ফ্ল্যাগ তারপরে সি, যাতে আমি বুঝাই যে
এরপরে যেন এটাকে ফ্ল্যাগ হিসেবে না কনসিডার করে, এটা মেসেজ হিসেবে যেন কনসিডার করা হয়। তো এরপরে এটাকে আবার দেখেন, এরপরে আরেকটা যদি কেস দেখানো হয়েছে যে এখানে এ আর এসকেপ, ই আর এসকেপ হচ্ছে এখানে সেম, ঠিক আছে, ই হচ্ছে আমার মেসেজের একটা পার্ট। তো ই আর এসকেপ যদি সেম হয়, এসকেপ মানে কি বোঝাচ্ছে, যে পরের পার্টটাকে মেসেজ হিসেবে কনসিডার করতে। আর এসকেপ কিন্তু এইটাকে কিন্তু ও মেসেজ ধরবে না, ওইটাকে বাদই দিয়ে দিবে। তাহলে ও যখন দেখবে যে এ এসকেপ ডি, তখন ও কিন্তু এসকেপটাকে বাদ দিয়ে শুধু এ আর ডি নিবে। কিন্তু আসলে কিন্তু না, আমার এসকেপটা হচ্ছে মেসেজের একটা পার্ট। তো সেটা করার জন্য আরেকটা এসকেপ দিব। তাহলে এ এসকেপ এসকেপ ডি, সেক্ষেত্রে ও কি করবে, যে এই এসকেপের পর বুঝাবে যে এটা হচ্ছে মেসেজের পার্ট, আর তখন হচ্ছে ও এটাকেই মেসেজ নিবে, এ এসকেপ ডি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনারা যদি বুঝেন তাহলে এর পরেরটা কি হবে আমাকে একটু বলেন তো। এই যে এ ফ্ল্যাগ এসকেপ ডি, এর পরে যেটা 3 নাম্বার, সেক্ষেত্রে আপনারা কিভাবে স্টাফিং করবেন কেউ একজন বলেন তো। একটা এসকেপ আর বি এর পর একটা এসকেপ দিব। হ্যাঁ, আবার একটু বলেন, শোনা যায়নি। এ এর পর একটা এসকেপ দিব, বি এর পর একটা এসকেপ দিব। হ্যাঁ, তারপরে তারপরে এসকেপ ডি, মানে তারপরে যেমন আছে সেরকমই থাকবে, তাই না? আর লাস্টেরটা কি হবে? কেউ আরেকজন বলেন আমাকে। লাস্টেরটা কি হবে? এই লাস্টেরটাতে আমরা কি অ্যাড করব? এসকেপ আর ই এর পর একটা এসকেপ। এরপরে একটা এসকেপ হবে, তাই না? এরপরে একটা এসকেপ হবে, এরপরে আবার মানে এ এসকেপ ই, আবারও এসকেপ বি, তারপরে হচ্ছে আমার ডি। আচ্ছা, এই দুটো আপনারা করবেন নিজে থেকে যদি বুঝে থাকেন, আর কেউ না বুঝলে আমাকে বলেন এখন। এই পার্ট পর্যন্ত সবাই বুঝছেন? তাহলে আমি সামনে আগাই। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে, তার মানে আমরা যে প্রবলেমটা হচ্ছিল আমাদের, ওটা সলভ করতে পারবো যদি আমরা এসকেপ বাইটটা অ্যাড করে দিই। তাহলে আমাদের কি হবে, যে আমরা ফ্ল্যাগ হিসাবে ওটাকে কনসিডার করবে না, ওটাকে মেসেজ হিসাবে কনসিডার করবে যদি আমার মেসেজের মধ্যে কোনো একটা বাইট ফ্ল্যাগের মতো দেখতে হয়। আচ্ছা, এখন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা আছে, আরেকভাবে আমরা ফ্রেম করে থাকি, সেটা হচ্ছে ফ্ল্যাগ বিটস উইথ বিট স্টাফিং। এখানে আমরা বিট অ্যাড করব। তার মানে হচ্ছে আমাদের যদি এমন থাকে যে একটা ফ্রেমে অনেকগুলা ওয়ান একসাথে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা অনেকগুলো ওয়ান একসাথে থাকলে 5টা ওয়ান, মানে 5 কনজিকিউটিভ ওয়ানের পর আমরা একটা জিরো বসাতে পারি, ঠিক আছে। আর সেই এরপরে হচ্ছে 5 কনজিকিউটিভ ওয়ানের পর একটা জিরো বসে আমরা এটাকে ট্রান্সমিট করতে পারি। রিসিভার যখন রিসিভ করবে, তখন যখন দেখবে যে 5 কনজিকিউটিভের পর ওয়ান আছে, তখন সে কি করবে, যে ওয়ানটাকে, সরি, 5 কনজিকিউটিভ ওয়ানের পর জিরো থাকে যদি, তাহলে কি করবে, ওই জিরোটাকে ও অটোমেটিক্যালি ডিস্টাফ করে নিবে, ডিস্টাফ করে তখন পরের গুলোকে আবার নিবে। তো এটা কেন করা হয়ে থাকে? এটা হচ্ছে, অনেক সময় কি হয় যে আমাদের ফ্রেমের যে হেডার থাকে, হেডারে ফ্ল্যাগ বাইট বা কোনো বাইটের সাথে যদি আমার হেডারের মানে ফ্রেমের কোনো হেডারের সাথে যদি আমার মিলে যায়, যে এরকম 6টা কনজিকিউটিভ ওয়ান আছে তারপরে জিরো, মানে আমার মেসেজের কোনো পার্ট যদি হেডারের সাথে মিলে যায়,
সেটা যাতে আমার রিমুভ করা যায়, মানে সেটা যাতে না হয়, সেই জন্য হচ্ছে আমার মেসেজের ওই পার্টে 5টা কনজিকিউটিভ ওয়ানের পর একটা জিরো বসানো হয়, যাতে আমার ওই ফ্রেমের হেডারের সাথে মেসেজ বিট গুলা না মিলে। তো রিসিভার যখন রিসিভ করে তখন ও যখন দেখে যে 5টা ওয়ানের পরে একটা জিরো আসছে, তখন ও জিরোটাকে ডিস্টার্ব করে দেয়। তো তারপর আবার মেসেজটাকে রিকভার করে। তো এটা হচ্ছে ছিল ফ্ল্যাগ বিটস উইথ বিট স্টাফিং। মানে যে এখানে আমি দেখাচ্ছি, এখানে যেমন অনেকগুলা ওয়ান একসাথে আছে, তখন কি করবে যে 5টা ওয়ানের পরে একটা জিরো দিবে, আবারও 5টা ওয়ানের পরে একটা জিরো, এভাবে করে আর কি দিবে। আবার রিসিভার রিসিভ করার সময় জিরো গুলাকে আবার ডিস্টার্ব করে নিয়ে আবার মেসেজটাকে এক্সট্রাক্ট করবে। তো এটা হয়ে থাকে হচ্ছে ফ্ল্যাগ বিটস উইথ বিট স্টাফিং। এটা যদি স্টাফিং কনজিকিউটিভ কেন না করা থাকতো, সেই ক্ষেত্রে কি আমি এই জিরোটা অ্যাড করতাম যদি কনজিকিউটিভ না থাকতো? না, সেক্ষেত্রে করতাম না। আমি হচ্ছে আমার হেডারের কোনো পার্টের সাথে যাতে না মিলে, হেডারের যদি ফ্ল্যাগ বাইট বা কোনো বাইটের সাথে যদি না, যাতে না মিলে, সেই জন্য আমরা এই জিনিসটা করে থাকি, যে একটা জিরো মাঝখানে দিয়ে দিই। এখন যদি আমার 5টা কনজিকিউটিভ ওয়ান এরকম কন্ডিশন নাই থাকে, মানে তাহলে তো আমার জিরো অ্যাড করার দরকার হচ্ছে না। এটা শুধু তখনই করব যখন হচ্ছে আমার 5টা কনজিকিউটিভ ওয়ান থাকবে বা একসাথে অনেকগুলো ওয়ান থাকে, তখন আমরা এটা মাঝখানে একটা জিরো অ্যাড করে দিই। মানে আগে আগে যেটা করতেছিলাম যে বাইট অ্যাড করে দিচ্ছিলাম, বাইট স্টাফিং বলা হচ্ছিল ওটাকে, এখন আমরা বিট অ্যাড করবো, এই জন্য এটাকে বিট স্টাফিং বলা হচ্ছে। এখন ফ্ল্যাগ বিট, এই জিরো গুলাকে আমরা ফ্ল্যাগ বিট বলতেছি। জিরোস থাকে তাহলে? যদি জিরো থাকে সেক্ষেত্রে, অনেকগুলো যদি জিরো থাকে সেক্ষেত্রেও আপনারা ওয়ান অ্যাড করতে পারেন, বাট এটা আসলে সাধারণত অনেকগুলো ওয়ান থাকলেই করা হয়ে থাকে জিরোর জন্য। আচ্ছা, তো এই তিনটা ছিল আপনার ফ্রেমিং অ্যালগোরিদম। এখন আমরা দেখবো হচ্ছে এরর কন্ট্রোল। তো আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি ছিল, যে আমার ফ্রেমে কনভার্ট করা, প্যাকেটটাকে ফ্রেমে কনভার্ট করলাম। এখন এটা তো শুধু ফ্রেমে কনভার্ট করে না, এটা কি করে, আমার এরর কন্ট্রোলও করে থাকে, আবার ডাটা ফ্লো কন্ট্রোলও করে থাকে। তো এরর কন্ট্রোল কিভাবে করে, দুইভাবে করা যায়। এটা হচ্ছে এররটাকে ডিটেক্ট করে এরর কন্ট্রোল করা যেতে পারে। যদি ডিটেকশনটা শুধু ডিটেকশন করে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এরর ডিটেকশন। তো ও শুধু যদি এরর ডিটেক্ট করতে পারে, সেক্ষেত্রে ডিটেক্ট করার পর ও ডিসকার্ড করে দেবে। আর যদি এরকম হয় যে না, এরর ডিটেকশন না, কারেকশনও করবে, তাহলে হচ্ছে আমার ডিটেক্ট করবে এরর, প্লাস হচ্ছে ডিটেক্ট যেখানে এররটা আছে সেটাকে কারেক্ট করবে, তারপরে ওটাকে মেসেজ হিসেবে এক্সট্রাক্ট করবে। তো আমার এরর ডিটেকশন যদি করে, এরর ডিটেকশনের 3 ধরনের অ্যালগোরিদম আছে। সেটা হচ্ছে প্যারিটি কোড, চেকসাম আর সাইক্লিক রিডান্ডেন্সি কোডিং। এই 3 ধরনের অ্যালগোরিদম দিয়ে আমরা হচ্ছে এররকে ডিটেকশন, মানে এরর ডিটেকশন করে থাকি। তো প্রথমটা হচ্ছে আপনাদের প্যারিটি কোড। এখানে কি করা হয়ে থাকে, প্যারিটি কোডে হচ্ছে আপনার মেসেজ যেটা থাকবে বা মেসেজ বা ডাটা ওয়ার্ড যেটা থাকবে, সেই ডাটা ওয়ার্ডে কি করবে, যে আপনার আহ, একটা প্যারিটি অ্যাড করে দিবে। প্যারিটিটা আপনার ইভেন প্যারিটিও হতে পারে, অড প্যারিটিও হতে পারে। মেইনলি কি করবে, প্যারিটি মানে আপনার হচ্ছে ইভেন প্যারিটি যদি হয়, তাহলে আপনার কি করবে, যে কয়টা ওয়ান আছে, যদি আপনার এখানে একটা ওয়ান থাকে, তাহলে আপনি কি করবেন, আরেকটা ওয়ান অ্যাড করে দিয়ে আপনি হচ্ছে ইভেন করবেন, মানে প্যারিটি বিট একটা, আরেকটা প্যারিটি বিট ওয়ান অ্যাড করবেন, যেটাতে আপনার কি হবে, যে টোটাল নাম্বার অফ ওয়ান হচ্ছে ইভেন হয়। আবার যদি অড প্যারিটির কথা বলেন, অড প্যারিটিতে কি করা হয়, যে আপনার কয়টা ওয়ান থাকে সেটা যেন অড নাম্বার থাকে, অড নাম্বার ওয়ান থাকে। তো তার মানে অড প্যারিটিতে কি হতো, যদি আমার 001 যদি আমার ডেটা ওয়ার্ড হতো, তাহলে আমার অড প্যারিটিতে এখানে আমি প্যারিটিতে জিরো অ্যাড করতাম। বুঝে গেছে? আচ্ছা, আপনারা এটা বুঝতে পারছেন প্যারিটি কোডে আমরা কি করে থাকি? আচ্ছা, আমি এখানে দেখি একটু ছবিটা। আচ্ছা দেখেন, এটা মনে করেন আপনার একটা ডেটা ওয়ার্ড, ঠিক আছে, এখানে 4 বিটের ডেটা ওয়ার্ড দেওয়া আছে।
তো 4 বিটের ডেটা ওয়ার্ডে আপনি কি করবেন, আপনার প্যারিটি অ্যাড করে আপনি এটাকে কোড ওয়ার্ডে কনভার্ট করবেন। তো আপনার যদি এটা অড প্যারিটি হয়ে থাকে তাহলে কি করবেন? অড প্যারিটি হলে আপনি এই কোড ওয়ার্ডে কি অ্যাড করবেন, মানে প্যারিটি কি হতো, 1 হতো, কারণ আপনি চাবেন কি যে আপনার টোটাল নাম্বার অফ 1 যেন ইভেন হয়, মানে অড হয়। আর যদি আপনার টোটাল নাম্বার অফ 1 ইভেন হয় সেক্ষেত্রে আপনি এটাকে বলতেছেন ইভেন প্যারিটি। তো আপনার দেখেন এখানে কি করছে, যেখানে আমার একটা 1 আছে তার মানে অড নাম্বার। তো আমি এটাকে ইভেন প্যারিটির ক্ষেত্রে এটা কি হবে, আমার আরেকটা 1 অ্যাড করে দেবো, তাহলে আমার দুইটা 1 আছে, তার মানে সেটা ইভেন। এইভাবে করে আমরা এক একটা বিট অ্যাড করে দিচ্ছি। আর এই এক একটা বিট যে অ্যাড করে দিচ্ছি এটাকে আমরা প্যারিটি বলি। ঠিক আছে, ডেটা ওয়ার্ডের সাথে যদি কোনো প্যারিটি বিট অ্যাড করে দেওয়া হয় এমন ভাবে যে ওটা হচ্ছে ইভেন অথবা অড হচ্ছে, অড নাম্বার অফ 1 থাকে, সেটাই হচ্ছে প্যারিটি কোড। তো এটা আমরা করব কিভাবে? ঠিক আছে, এটা হচ্ছে এটা দেখেন। এখন এটা কিভাবে করা যায়, আমি কাউন্ট করবো কিভাবে যে আমার কয়টা 1 আছে? কাউন্ট করার জন্য দেখেন আমরা ইয়ে করতে পারি, যদি আমার 3টা বিট থাকে, এই 3টা বিট দিয়ে আপনারা বোঝার চেষ্টা করেন, আমরা এক্সঅর করতে পারি। এক্সঅরটা কেমন হবে? প্রথম দুইটা বিটের সাথে এক্সঅর করলে কি হবে, 0 আর 1 এর সাথে এক্সঅর করলে 1 আসে। তো ওই রেজাল্টটাকে আমি যদি পরের বিটের সাথে আবার এক্সঅর করি, 1 আর 0 1, তাহলে আমার এখানে আমার রেজাল্টটা কি আসছে 1, তাই না? তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমার প্যারিটি 1 হবে। এবং এইটাকে আমি কি বলতে পারি, ইভেন প্যারিটি, কারণ আমার এখানে একটা অড নাম্বার অফ 1 আছে, আমি তার সাথে যদি আরেকটা 1 দিয়ে দিই তাহলে আমার ইভেন হয়ে যাচ্ছে, এটাকে আমরা ইভেন প্যারিটি বলি। ওয়ার্কিং প্রিন্সিপাল কি বুঝে গেছে যে কিভাবে আমরা আসলে প্যারিটিটাকে অ্যাড করব? আমরা এক্সঅর করব কনজিকিউটিভ 2 বিটের সাথে, পরে আবারও ওই রেজাল্টের সাথে পরের বিটকে এক্সঅর করবো, এইভাবে করতে থাকবো যতক্ষণ আমার সব বিটগুলোকে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, তো দেখেন আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালে আমাদের যে ব্লক ডায়াগ্রামটা থাকে ওটাতে কি করবেন, ব্লক ডায়াগ্রামে আমাদের মনে করেন 4টা বিট আছে। আমরা ধরে নিচ্ছি যে আমরা ডেটা ওয়ার্ড হচ্ছে আমাদের 4টা বিট, A0 A1 A2 A3। এই 4টা বিটকে আমি কি করব, একটা জেনারেটরে পাঠাবো। আমার জেনারেটরে মেইনলি কি হয়ে থাকে, এক্সঅর হয়ে থাকে। সবগুলোকে একসাথেও করতে পারে বা আলাদা আলাদা করেও টোটাল এক্সঅরটা করতে পারে। তো এখানে আমি সব বিটগুলোকে আমি জেনারেটরে পাঠাবো। জেনারেটর মেইনলি মডেলের 2 অপারেশনটা হচ্ছে, যেখানে আমার এক্সঅর অপারেশন হবে। এখান থেকে আমি একটা বিট জেনারেট হবে, তাই না? সেই বিটটা আমরা এখানে আমার ডেটা ওয়ার্ডের সাথে অ্যাড করে দিচ্ছি। তো আমি যে ডেটা ওয়ার্ডের সাথে অ্যাড করে দিলাম, আমি পাচ্ছি কি টোটাল কোড ওয়ার্ড। ঠিক আছে, আমরা মেইনলি প্যারিটি কোড কেন করে থাকি, আমরা হচ্ছে এরর ডিটেকশনের জন্য করে থাকি। দেখেন আমরা কোড ওয়ার্ডটা যখন আমরা পাবো, সেটা হচ্ছে আমরা ওয়্যারলেস হোক বা যে কোনো ভাবে হোক আমরা এটাকে ট্রান্সমিট করব, এবং রিসিভারে রিসিভ হবে হচ্ছে আমার কি B0 B1 B2 B3, আর এটা হচ্ছে Q0। ঠিক আছে, এখন আমরা এটাকে আবার কোথায় পাঠাবো, আমরা আবারও একটা ডিসিশন মেকিং ডিভাইসে পাঠাবো, এটার মধ্যেও একটা এক্সঅর হবে। এখন এক্সঅর হওয়ার পর যদি আমার দেখে যে এক্সঅর হওয়ার পর ফাইনালি আমার রেজাল্ট যদি 0 আসে তার মানে হচ্ছে আমার কোনো এরর নাই। বাট যদি আমার রেজাল্ট 1 আসে তাহলে আমার এটা ডিসকার্ড করে দেবে, মানে হচ্ছে এরর আছে, এই ফ্রেমের মধ্যে এরর আছে, তখন ওটা ডিসকার্ড করে দেবে। আর যদি পুরোটা 0 আসে তাহলে আমার ওই প্যারিটি বিটটাকে বাদ দিয়ে ওই ডেটা ওয়ার্ডটাকে রেখে ওইটাই হচ্ছে আমার মেসেজটাকে এভাবে এক্সট্রাক্ট করে দেবে। এটা বুঝে গেছে ব্লক ডায়াগ্রামটা? এই সাইডটা ছিল এনকোডার, উপরে এনকোড করছে। এনকোডার কেন, কারণ হচ্ছে আমরা ডেটা ওয়ার্ডের সাথে একটা আলাদা বিট অ্যাড করে আমরা হচ্ছে কোডিং করতেছি, এখানে একটা কোড ওয়ার্ডে কনভার্ট করি। তো এই জন্য এটাকে এনকোডার বলা হচ্ছে। আবার রিসিভার এন্ডে আমরা এটাকে কি করি, ডিকোড করে আবার একটা ডেটা ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসি কোড ওয়ার্ড থেকে, এই জন্য এটা ডিকোডার। আচ্ছা, এই ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝছেন আপনারা প্যারিটি বিটের? আচ্ছা দেখেন এখানে কি হচ্ছে, পিনটটা কি, পিনট হচ্ছে A3 এক্সঅর A2 এক্সঅর A1 এক্সঅর A0। আবার এখানেও হচ্ছে সবগুলো একসাথে এক্সঅর হবে। এক্সঅর হলে যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা ডেটা ওয়ার্ডটা বলতে পারি যে আমাদের কোনো এরর নাই। বাট এই ক্ষেত্রে আমার হচ্ছে আমার কোয়েশ্চেন আপনাদের কাছে যে কয়টা এরর আসলে ও কনসিডার করবে, মানে কয়টা এরর আসলে ডিটেক্ট করতে পারবে বলেন তো?
কেউ একজন বলেন। আপনারা কি কেউ ক্লাসে মানে ক্লাসরুমে আছেন? ওয়ান বিট এরর। 1 বিট ডিটেক্ট করতে পারবে তাই না? 1 বিট এরর হলে ডিটেক্ট করতে পারবেন। আচ্ছা, যদি আমার ইভেন নাম্বার অফ বিট যদি এরর হয় সেক্ষেত্রে কি এটা ডিটেক্ট করতে পারবে? মনে করেন আমার এখানে যেটা হলো যে আমার 1 বিট এরর হলে আমার এটা ডিটেক্ট করতে পারবে কিরকম, যে আমার এখানে 1 1 1 এই এই মেসেজটা আমি ট্রান্সমিট করব। তো এই মেসেজটা যখন আমি ট্রান্সমিট করবো আমি প্যারিটি বিট দিলাম 1। রিসিভার এন্ডে এসে কি হলো, রিসিভ হলো হচ্ছে 1 0 1, আর প্যারিটি যা ছিল 1 1ই আছে। তারপরে 1 0 1 আর 1, তার মানে তিনটা তো ইভেন। তো ওইটা দেখতে পেলো যে ঠিক আছে একটা তার মানে এখানে এরর আছে, ও বুঝে নিল, তারপর ওটা ডিসকার্ড করে দিল। বাট যদি এমন হয় যে আমার দুইটা ওয়ানই জিরো হয়ে গেল, দুইটা ওয়ানই যদি জিরো হয়ে যায়, তাহলে আমার কি এই ওয়ান আর এই ওয়ান মিলে তো ইভেনই হচ্ছে। তো সেক্ষেত্রে তো ডিটেক্ট করতে পারে নাই, তাই না? মানে পারবে না। মিস এই বুঝতে ক্ষেত্রে পারছো? একটা ফর্মুলা ছিল না যে ম্যাক্সিমাম কয়টা ইরর সে ডিটেক্ট করতে পারে, 2 টু দি পাওয়ার সামথিং, যে 3 বিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা ইরর ডিটেক্ট করতে পারবে, অথবা 8 বিটের ক্ষেত্রে মানে এরকম একটা ফর্মুলা ছিল। কোনো ফর্মুলা কি হ্যাঁ, হ্যাঁ, আছে? এরকম একটা ফর্মুলা আছে যেটা সামনে হচ্ছে আপনাদের দেখানো হবে যে হ্যামিং কোড পড়ানোর সময়। তো এখানে হচ্ছে আপনার মেইনলি আপনার জেনে রাখেন যে আপনার ইভেন নাম্বার অফ বিট যদি এরর হয় সেক্ষেত্রে আপনি প্যারিটি বিট দিয়ে ডিটেক্ট করতে পারবেন না নর্মালি। আপনি আরেকটা ইউজ করেন, আরেকটা মেথড, সেটা হচ্ছে মানে ওই প্যারিটি দিয়েই, বাট মেইনলি আপনারা কি করবেন 2 ডাইমেনশনাল প্যারিটি চেক করতে পারেন সেক্ষেত্রে। সেটা কেমন, যে 2 ডাইমেনশনাল প্যারিটি চেকে যেটা হবে, আপনি প্রত্যেকটা ডেটা এরকম করে যাচ্ছে, তো আপনি হচ্ছে রো ওয়াইজ, এগুলোতে এক একটা রো, এই রো ওয়াইজ হচ্ছে আপনি প্যারিটি ক্যালকুলেট করলেন। এখানে 1 হলো 1 0 1, আর আপনি কি করবেন এখানে কলাম ওয়াইজও যে মেসেজ গুলো আসবে ওগুলোকে প্যারিটি কলাম ওয়াইজও পাঠাবেন। এইদিকে মানে কলাম ওয়াইজ যদি পাঠান দেখেন এখানে 1 1 আছে 0, আবার তিনটা মান এখানে আরেকটা মান, মানে ইভেন করলো। তো এইভাবে কলাম ওয়াইজ আপনি কলাম ওয়াইজও প্যারিটি পাঠাবেন, রো ওয়াইজও পাঠাবেন। তো এক্ষেত্রে কি হবে দেখেন, আমরা যদি দুইটা বিটের আমার চেঞ্জ আসে, যেমন এখানে আমার 1 এর এখানে চেঞ্জ আসছে 0, 1 এর এখানে 0, এই দুটো 1 যদি 0 হয়ে যায়, এখানে তো রো প্যারিটি 1ই থাকবে, ও এইভাবে ডিটেক্ট করতে পারবে না। বাট এইদিকে দেখেন এটা যখন 1টা 0 হয়ে গেছে, তখন কি হবে এখানে একটা 1 আর এখানে 0। তো একটা 1 আর 0, তার মানে তো এই কলাম প্যারিটি দিয়ে এখানে ও ডিটেক্ট করে ফেলতে পারবে কলাম প্যারিটি দিয়ে, যে ওর হচ্ছে এখানে একটা 1 থাকলে তো 0 হওয়ার কথা না, তার মানে এখানে এররটা আছে। আবার ও এখানেও দেখবে যে একটা এখানে 0, দুইটা 1 আবার 1, দুইটা 1 থাকলে তো 1 হওয়ার কথা না, ওর 0 হওয়ার কথা। তো কলাম প্যারিটি দিয়ে তখন ও বুঝে নিবে। তো এইভাবে 2 ডাইমেনশনালিও প্যারিটি চেক করে ও হচ্ছে 2 বিট এরর ডিটেক্ট করতে পারবে। বাট এখানে আবার আলাদা তখন যখন ডিটেক্ট করবে পুরা সবগুলা মেসেজটাকে ও ডিসকার্ড করে দেবে একসাথে, ঠিক আছে? এখন এখানেও আবার কন্ডিশন আছে, যেমন হচ্ছে এখানে যদি 4টা বিট একসাথে চেঞ্জ হয় তখন কিন্তু আবার ডিটেক্ট করতে পারবে না। তো এখানে কতগুলো লিমিটেশন থাকে প্যারিটি ডিটেকশনের ক্ষেত্রে, প্যারিটি কোড দিয়ে। তো আপনারা হচ্ছে এই লিমিটেশন গুলো দেখবেন আর কি। আচ্ছা দেখেন এরপরের যে টাইপটা সেটা হচ্ছে চেকসাম। চেকসামে কি হচ্ছে, আপনার কয়েকটা ফ্রেম থাকবে, মনে করেন আমি এগুলাকে এক একটা ফ্রেম কনসিডার করলাম, যেমন এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেম। তো চেকসাম মেইনলি কি করা হয়, যে আপনারা যে শুরুতে বলা হয়েছিল না ফ্রেমিং এর, ওখানে বলা হয়েছিল যে চেকসাম ক্যালকুলেট করা হয়। তো মানে একটা সিনড্রোম আগে বের করা হবে, সেই সিনড্রোমটা কিরকম, যে এই প্রত্যেকটা ফ্রেমের সাথে আপনি অ্যাড করবেন ক্যারি সহ, মানে হচ্ছে আপনি এই যে এটা প্লাস আর নিচে ডট দিয়ে হচ্ছে অ্যাড উইথ ক্যারি, ক্যারি সহ আপনি অ্যাড করবেন। অ্যাড করার পর যেটা পাবেন সেটাকে আপনি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, কমপ্লিমেন্ট করলে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার সিনড্রোম। তো এই যে যেমন এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে,
দেখেন এখানে ফ্রেম 1 হচ্ছে এরকম, ফ্রেম 2 এই দুটোকে আপনি অ্যাড করবেন, অ্যাড করে আবার ক্যারি সহ অ্যাড করবেন। ধর এখানে এসছে, ক্যারিটাকে আপনি এই ফাইনালি অ্যাড করে দিলে এটা আসে। তারপরে আপনি আবার যেটা আসছে সেটাকে আবার ফ্রেম 3 এর সাথে অ্যাড করবেন। এখানে কোনো ক্যারি নাই, তার মানে এটা যা ছিল তাই থাকবে। তারপরে আবার ফ্রেম 4 এর সাথে অ্যাড করবেন। ফাইনালি আপনি এটা পাবেন। এটাকে কি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই যে এটা আসে। প্রথমে সবগুলা 0 আর লাস্টে 1। তো ওইটা যেটা আপনি, এটা হচ্ছে আপনার সিনড্রোম। এখন আপনি কি করবেন, আপনি যখন সেন্ড করবেন তখন আপনি কি করবেন, এই ফ্রেমগুলোর সাথে এই সিনড্রোমটাকে অ্যাড করে দিবেন। রিসিভার এন্ডে এই সিনড্রোম প্লাস হচ্ছে এই ফ্রেমগুলা রিসিভ হবে। এখন আপনি রিসিভার এন্ডে কি করবেন, এই সিনড্রোমের সাথে এই ফ্রেমগুলা অ্যাড উইথ ক্যারি অ্যাড করে যদি দেখেন যে 0 আসছে, তাহলে কি, তার মানে এরর। আর যদি সবগুলো 1 আসে তাহলে হচ্ছে আপনার মেসেজটা এরর নাই মেসেজে কোনো। ঠিক আছে? সবগুলো বিট 1 আসবে মিস, হুম, মানে তাহলে আপনি ইরর থাকবে। সিনড্রোমকে যদি অ্যাড করেন, সিনড্রোম অ্যাড করে যদি দেখেন, মানে এই সবগুলা রিসিভ ফ্রেম প্লাস যদি সিনড্রোম অ্যাড করে যদি আপনার সবগুলা 0 আসে, তাহলে হচ্ছে রিস্টার্ট করবেন। আর যদি আপনার সবগুলা 1 আসে, সেক্ষেত্রে ওকে। আচ্ছা, আপনার এই ইয়েটা দেখাই, ব্লক ডায়াগ্রামটা, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে মেসেজ বিট গুলো আছে, আপনি জেনারেটর দিবেন, জেনারেটর দিয়ে আপনি চেকসম করে তারপর হচ্ছে আপনার এখানে সিনড্রোমটা অ্যাড করে দিয়ে পাঠাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার অন্য ধরনের ব্লক ডায়াগ্রাম ইউজ করছে। দেখেন এখানে কি করছে, এই সবগুলা মেসেজ আবারও অ্যাড করছে, মানে সবগুলো ফ্রেমকে আবারও অ্যাড করছে চেকারে। তার সাথে হচ্ছে এই যে প্যারিটি বিট, প্যারিটি না, মানে এটা হচ্ছে আপনার সিনড্রোম, সিনড্রোমটা অ্যাড করে দিবেন, যেটা পাবে। ঠিক আছে, যেটা ম্যাম পাবে। আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, আমি এই পর্যন্তই দেখাবো, কিন্তু আপনারা, আচ্ছা আপনাদেরকে এটা বলি, এটা এটা আপনারা করেন তো। আপনারা তো মনে করেন এগুলাকে সবগুলোকে অ্যাড করে দিলেন, এই অ্যাড উইথ ক্যারি করলে কি আসে, এটা আসে না 1 1, এটা আসবে তো, তাই না? মনে করেন আপনি যেই ফ্রেমগুলো আপনি ট্রান্সমিট করলেন আর যেটা রিসিভ হলো, যদি একই হয় সেটা তো তাহলে এটাই আসার কথা, তাই না? সবগুলাকে অ্যাড উইথ ক্যারি করলে। দাঁড়ান আমি একটু এঁকে দেখাই। আপনি যেগুলা ফ্রেম আপনি ট্রান্সমিট করবেন আর যেটা রিসিভ করলেন, মানে যদি দুইটাই সেম হয়, তাহলে তো আপনি সবগুলোকে যদি অ্যাড উইথ ক্যারি করেন সব ফ্রেম গুলাকে, তাহলে আপনি এটাই পাবেন না? এই যে আমি যেটা গোল করছি, এটাই তো পাবেন। আর আপনার সিনড্রোম কোনটা বলেন তো? এটা আপনার সিনড্রোম না? এটা আপনার সিনড্রোম না? রেসপন্ড করেন কেউ? আচ্ছা, তো যদি আপনার সব ফ্রেম গুলো ঠিকঠাক, সিনড্রোম মানে কি জাস্ট ওই সামেশনটার কমপ্লিমেন্টারি ওটা? হ্যাঁ সামনে কমপ্লিমেন্টারি, ওটাই পাঠাচ্ছি আমি। তো আমার সব ফ্রেম গুলো যেভাবে পাঠাইছি সেইভাবে যদি আসে, তাহলে তো সবগুলোকে অ্যাড উইথ ক্যারি করলে আমি এটাই পাবো, এই রেজাল্টটাই পাবো। আর সিনড্রোম হচ্ছে এটা। ঠিক আছে? সিনড্রোম এটা, তার মানে আমি এই দুটোকে যদি অ্যাড করে দেই, ঠিক আছে, এই দুটোকে অ্যাড করলে কি আসে বলেন তো? সবগুলোই 1 হবে তখন। সবগুলা 1 হয়, তাই না? তো সবগুলা 1 হলেই যে ওকে বলছে। আর যদি সবগুলা 1 না হয়ে যদি কোনো একটা 0 আসে, মনে করেন এটাও যদি আমার, এটা 1 না হয়ে এটা 0 চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু মাঝখানে কোনো একটা 0 আসবে, তাই না? তখন আমি বলতে পারি এটা ডিসকার্ড, মানে আমার এটা এরর করছে। ঠিক আছে? বুঝছেন এই পর্যন্ত? ম্যাম আজকে থাক, ম্যাম আজকে নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, মানে আমি যেটুকু বলছি ওটা বুঝছেন? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি একটু এখানে দেখি।
আচ্ছা, এখানে এই ব্লক ডায়াগ্রামে মনে হয় যেটা করা হয়েছে যে এখানে আর কি ওরা এটাকে কমপ্লিমেন্ট করে নাই, ওটা ডিরেক্ট যেটা পাইছে অ্যাড উইথ ক্যারি করে সেটাই পাঠাই দিছে। যদি কমপ্লিমেন্ট না করেন তাহলে তো এটাই পাবেন। তখন এইটার সাথে যদি আচ্ছা, আপনার এই ব্লক ডায়াগ্রামটা একটু চেঞ্জ করে অল ওয়ান্স দিয়েই করেন, সমস্যা নাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। মানে আপনার চেকসামটা কি বুঝছেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে আপনারা ছেড়ে দিচ্ছি। আগের দিনের ক্লাসে যে লেকচার দিছে আপনারা কি ওটা দেখছিলেন? ইয়েস মিস। আচ্ছা, কোনো ডাউট আছে কারো?